পরিচয় করিয়ে দিই, দেবাশিস ঘোষ রাজনৈতিক পর্যালোচক, যদিও খুব সোচ্চারই বলেন যে আমার একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, সেটাও তিনি বলেন। আমি দেবাশিসবাবুর কাছে আসবো। দেবাশিসবাবু, একটু আগে দেবশ্রীবাবু বলছিলেন যে রাজনীতিতে মূল্যবোধটা হারিয়ে যাচ্ছে। এই যে বেআইনি কাজকর্মগুলো ঘটে, এত মানুষের মৃত্যুর পরেও নাগরিক স্বর সেভাবে শোনা যায় না, বা নাগরিকরা সেভাবে উত্তেজিত হয় না, উদ্বেগ প্রকাশ করে না, কারণ এটা বোধহয় নাগরিকরা মেনে নিয়েছে যে এই রাজনীতিতে সবাই দুর্নীতি করবে। তো এই যে মূল্যবোধের অভাব জন্য উনি বলছিলেন যে আসলে আমাদের রাজনীতিতে ভ্যালুটা কমে গেছে, সবাই মুনাফার জন্য রাজনীতি করে। কোথাও মনে হয় না যে উল্টো সংস্কৃতি যদি না হয়, রাজনীতিতে যদি সত্যি মতাদর্শগত বা মূল্যবোধের রাজনীতি যদি স্থাপন না করা যায়, তাহলে এগুলো চলতেই থাকবে, এই বিপদটাকে আমরা স্বাভাবিক বলে মানতে থাকবো, মানুষের এভাবে বেঘরে মৃত্যু হতেই থাকবে। রাজনীতি এবং মতাদর্শ এই দুটো তো এখন মানে একে অন্য বিপরীত মেরুতে বর্তমান। একদম, মানে যেটা সেটা একটা অদ্ভুত ব্যাপার যে আমরা রাজনীতি আর মতাদর্শ একটু সম্পৃক্ত ভাবতাম, সংশ্লিষ্ট ভাবতাম, এখন দুটো বিপরীত হয়ে গেছে আর কি। রাজনীতি মানে বুঝতে পারি যে একদম গার্ডেন রিচের কাণ্ডটা হয়তো সামনে এসছে, আমরা আজকে আলোচনা করছি, আরো অনেক কিছু সামনে আমাদের এসছে, ইলেকট্রাল বন্ড থেকে শুরু করে অনেক কিছু, যেখান থেকে বোঝা যাচ্ছে যে রাজনীতি আর মতাদর্শ এটা এখন এরকম নয়। এখন রাজনীতি এবং অর্থনীতিকে আপনি সম্পৃক্ত করতে পারেন, এবং পুরোটাই অর্থনীতি, এবং সেটা ক্রমশ প্রতিটা জায়গায় প্রকাশ পাচ্ছে। আজকে আমরা পশ্চিমবঙ্গে বসে আছি, এখানে শাসক দল তৃণমূল, তো অটোমেটিক্যালি হয়তো সেটা তৃণমূলের এগেনস্টে যাবে বা হবে। দেশের ক্ষেত্রে বললে সেটা আর একটা দলের দিকে যাবে। এই দুটি দল মিলেই তো রাজনীতিটাকে আজকে এই জায়গায় নিয়ে গেছে। এটা মানে একেবারে সরাসরি বলতে আমার কোনো অসুবিধা নেই। মানে দেখুন, ভালো করে ভেবে দেখুন যে তৃণমূল এই দলটা, এটা আজকে বলছি না, এটা বহুদিন ধরে বলছি, এই দলটা তো আসলে কিভাবে তৈরি হয়েছে। দলটা তৈরি হয়েছে কতগুলো দুষ্কৃতীকে নিয়ে, এবং একটা পার্টিকুলার এজেন্ডা সামনে ছিল যে পরিবর্তন করতে হবে, সিপিএম কে সরাতে হবে, বামপন্থীদের সরিয়ে তারা ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় আসার পর তারা তো দেখলো এটা তো আলিবাবার সে বিশাল ব্যাপার, সে বিশাল ভাণ্ড, মানে পুরো পশ্চিমবঙ্গের যে মধুভাণ্ড, হেন কোনো জায়গা বাকি নেই যে মধুভাণ্ড থেকে তারা কুড়ে 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 খাচ্ছে। মানে সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে আমরা আজও খুব শান্তভাবে সেটাকে অ্যাকসেপ্ট করছি, এটা আপনি বলার চেষ্টা করছেন, বা সাধারণ মানুষ আজও সেটাকে মেনে নিচ্ছে, এখনো ছুঁড়ে ফেলে দিচ্ছে না কেন, এটা একটা বড় কৌতূহলের ব্যাপার। এটার জন্য সাইকোলজিক্যাল বোধহয় যারা দেখেন সাথে বুঝতে হবে, মানুষকে বুঝতে হবে। দেখুন, আমরাকে মনে করি 1991 সাল শিবালিক বলে একটা বিল্ডিং ভেঙে পড়ে, আমরা সবাই জানি, এবং সেই সময় এখন যিনি মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী তখন বিরোধী নেত্রী ছিলেন। তখন বিরোধী নেত্রী সেই সময় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন। যদি সেটা ঠিক হয়ে থাকে, পদত্যাগ দাবি করেছিলেন, ঠিক, যদি সেটা ঠিক হয়ে থাকে, আজকের দিনে ওনার পদত্যাগ কে দাবি করছে? তাহলে এটা ইদার হতে পারে বিরোধীদের দুর্বলতা, অক্ষমতা, যে এখনো তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে উঠতে পারেননি। কারণ এই যে এইটা আমরা কোনো রাগ ঢাক গুড়গুড় নেই। আপনার শুধু গার্ডেন রিচে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা গার্ডেন রিচ নয়, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একই রাজ্য, একই 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 জিনিস। এবং এটা না হলে, এটা যেদিন শেষ হয়ে যাবে সেদিন তৃণমূল কংগ্রেস শেষ হয়ে যাবে। কারণ এটার ওই পরম্পরাটা বুঝতে হবে যে সিন্ডিকেট, তারপর প্রমোটার, তারপর আপনার কাউন্সিলর, পুলিশ, এবং সঙ্গে তৃণমূল, মানে এই যে একটা বিশাল চেন, এই প্রতিটা চেন কিন্তু অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। আপনি ভেবে দেখুন, আমি জাস্ট আজকে বাইপাস থেকে আসছিলাম, আমার ঢুকতে দেরি হলো, মানে বাইপাসের ধার বরাবর আপনি যদি যান, যে ওয়েস্টল্যান্ড গুলো ছিল বাঁ দিকে করে পূর্ব দিকে, সে ওয়েস্টল্যান্ড গুলো প্রত্যেকটাতে পুকুর বুঝিয়ে, মানে জলাজমি বুঝিয়ে বিল্ডিং তৈরি করছে। এবার প্রশ্নটা হচ্ছে যে আজকে ওনারা যতই শ্বাস দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন বা বলার চেষ্টা করুন এটা তো বুঝি নিয়ে এটা বেআইনি হয়ে গেছে, যেটা সৌমিত্রবাবু বলছিলেন, ব্যাপারটা তো সহজ নয়। ওনারা সবটা জানেন, পা থেকে মাথার অব্দি সবটা জানেন, কারণ এখান থেকে পয়সা যায়। মানে এই যে ধরুন আজকে বলছে বেআইনি হয়ে গেল, তাহলে ট্যাক্সটা কে নেয়? তার যে জলের পারমিশন পেলো সেটা কে দিল? ইলেকট্রিকের পারমিশন পেলো সেটা কে দিল? মানে এগুলো তো খুব ছেদ কথা যে আমরা জানতাম না এটা হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। ওনারা সবটা জানেন। আজকে 10টা প্রাণ, মানে তরতাজা প্রাণ চলে গেছে, এবার দেখতে হবে এটার ভরপাই কে করবে। মানে খুব অদ্ভুত ভাবে আমরা দেখছি এখানেও মানুষ চুপ। মুখ্যমন্ত্রীকে সরি ঘোষণা করলেন 5 লাখ টাকা করে, এটা বলতে পারেন মানে রাজ্যের কোষাগার থেকে 5 লাখ টাকা কেন যাবে?
কেন এটা পৌর নিগম বা বাকি যে প্রমোটার তার কাছ থেকে আসবে না? মানে কোন কোন জায়গা থেকে এটা এটা আমাদের সরকারের টাকা, মানে তো আমাদের টাকা। ঠিক, একদম। মানে কেউ কোনো প্রশ্ন অব্দি করছে না যে সরকারি টাকাটা তো মুখ্যমন্ত্রীর বাড়ির টাকা নয়, এটা তো বাবুল ব্যানার্জি, মমতা ব্যানার্জির টাকা নয়। হ্যাঁ, আমি একটু শেষ করে নিচ্ছি। আমি জাস্ট বলার চেষ্টা করছিলাম যে শেষে যে দেখুন, এই যদি এইটা আপনারা সবাই মিলে বন্ধ করে দেন, তাহলে একটা মারাত্মক কাজ হবে, সেটা হচ্ছে তৃণমূল দলটা উঠে যাবে। কারণ হচ্ছে যে পুরো সিন্ডিকেট থেকে শুরু করে কাউন্সিলর অব্দি এবং কাউন্সিলর থেকে মন্ত্রী নেতা নবান্ন অব্দি যে টাকার ফ্লোটা আছে, সেই টাকার ফ্লোটা কিন্তু মেনলি এখান থেকে আসে। মানে আপনি ভাবুন, শুধু আমি একটা কথা বলে শেষ করব, যে শামস ইকবাল নাকি নাম আছে যে কাউন্সিলর ওখানে গার্ডেন নিচে, তিনি বোধহয় অ্যাস্টন মার্টিন গাড়ি নিয়ে আসেন, আমি যত দেখেছি, বা বিভিন্ন রকম 5 কোটি টাকা দাম, 5 কোটি টাকা। এবার যে হলফনামা যেটা দিয়ে উনি ইলেকশন লড়েছিলেন, সেখানে ওনার ইনকাম দেখানো আছে 4,68,000 টাকা বছরে। তো যার ইনকাম 4,68,000 বছরে, তার কাছে এত ভালো ভালো গাড়ি কি করে আসে? এটা কি মমতা ব্যানার্জি জানেন না, নাকি এটা নগর উন্নয়ন এখন যিনি প্রধান নাগরিক, প্রথম নাগরিক মানে ববি হাকিম জানেন না? সব জানেন। এবং এখান থেকে যেহেতু ওনাদের অন্য জিনিসপত্রগুলো সমস্ত কিছু আসে, তাই জন্য ওরা মাম। মানে আমি আপনাকে একটার পর একটা উদাহরণ দেখাতে পারবো। আমরা যারা বিভিন্ন আজকে প্যানেলিস্ট বসে আছি, তারা বিভিন্ন, আমরা হয়তো বিভিন্ন জায়গায় থাকি, প্রত্যেকের দেখুন চিত্রটা এক। দেখবেন হয়তো ছোট ছোট কাজ করতো, এখন তারা সব মাল্টি স্টোরেজ বিল্ডিং এবং মাল্টি ন্যাশনাল মানে এর মতো বিভিন্ন গাড়ি ঘোড়া নিয়ে বেড়াচ্ছে। দুর্নীতিটা মাথায় আছে, গোড়া থেকে মাথায় দুর্নীতি। হ্যাঁ, দেবশবাবু, যে প্রশ্নটা আপনার কাছেও ছিল, আমি জয়দেবের কাছে সেই প্রশ্নটা, যে নাগরিক সমাজ অবশ্যই পলিটিক্যাল সোসাইটির কথা বলেছেন দেবশ্রী বাবু, খুব ক্ষমতাবান, কিন্তু তৎসত্ত্বেও এই পলিটিক্যাল সোসাইটিকে নিয়ন্ত্রণে রাখতে নাগরিক সমাজের তো একটা দায়িত্ব। কোথাও নাগরিক সমাজ আরেকটু বেশি সক্রিয়, আরেকটু বেশি তাদের সংবেদনশীলতা প্রত্যাশা করা যায় না, যে নাগরিক সমাজ আরেকটু এগিয়ে আসবে? একেবারে, আমি যিনি আমার আগে বললেন, আমি তার সাথে একটু দ্বিমত পোষণ করব। আসলে নাগরিকদের হাতে প্রচুর ক্ষমতা আছে, কিন্তু আমাদের এই যে কুকড়ে যাওয়া, আমাদের যে ভাবা যে আমাদের থেকে পলিটিক্যাল লোকেদের বেশি পাওয়ার, এটা আমাদের অনেকটা পিছিয়ে দিচ্ছে। মানে খুব অবভিয়াসলি, হ্যাঁ হ্যাঁ, এই জন্যই সংঘবদ্ধ হতে হবে, এই জন্যই দলমত সংঘবদ্ধ হতে হবে। ঠিক ঠিক ঠিক। এবং আজকে যে সমস্যাটা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে, দেখুন আজকে কোনো দল সেভাবে বলছে না। আমি যেটা আমি দীপ্ত কণ্ঠে বলতে পারি, আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই এই ইস্যুতে, কিন্তু অনেক দল বলছে না। জানি না তাদের ভিতরে কি চলছে, কিন্তু সবার আগে তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে হবে, কারণ উনি তো নিজে এটা শিখিয়েছিলেন শিবালিক হওয়ার পর। তাহলে ওনার পদত্যাগ কেন দাবি করছে না কেউ? এক। দুই হচ্ছে, এই পুরো জিনিসটা, এটাতে কোনো রাগ ঢাকের ব্যাপার নেই। এখান থেকে যে টাকাটা উপার্জন হয়, সেই টাকাটা মিলে মিটে সবাই মিলে খায়, এবং সেখানেই তৃণমূল কংগ্রেসের ওই মানে সমস্ত কিছু রয়েছে। এখানে এটা বুঝতে অসুবিধে কোথায়? কিন্তু অবাক কাণ্ড, সবাই কিছুটা মানে বিরোধীরাও এটাকে রেখে রেখে কথা বলছে। আমার বক্তব্য হচ্ছে, নাগরিকদের সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে পারলে খুব ভালো কথা, কিন্তু নাগরিকদের এখন একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে ভোটাধিকার। সেই ভোটাধিকার প্রয়োগ করার সময় খুব সুচিন্তিত ভাবে ভোটটা দিতে হবে, যে কোন মানুষটাকে আমি লোকসভায় পাঠাবো, কোন মানুষটাকে বিধানসভায় পাঠাবো, কোন মানুষটাকে আমি কাউন্সিলর ইলেকশনে নিযুক্ত করবো। মানে লোকসভায় ভালো লোক গেলে, আর সামনে লোকসভা ভোট, সেখানে আমি সবার কাছে দাবি করবো যে ভালো মানুষ, ন্যায় নীতিনিষ্ঠ মানুষদের লোকসভায় পাঠান। যা ওখানে, ওটা আইন প্রণয়নের জায়গা, ওখানে টিকটক করার জায়গা নয়, ওখানে ফ্ল্যাশলাইট ঝলকানোর জায়গা নয়। ভালো মানুষ, সে যে দলেরই হোক না কেন, এখানে দেবশ্রী বাবুর কাছে আবার আসি, আমাদের ভালো হবে সবার। কিন্তু হ্যাঁ, সেখানে থেকে যাচ্ছে। আমি একটা ছোট্ট কথা বলবো, একদম ছোট্ট। শিবালিকের ব্যাপারে আমি আমার কো-প্যানেলিস্টকে বলছি যে শিবালিকের ব্যাপারে কিন্তু প্রমোটারের কোনো দায় ছিল না। আমি ব্যক্তিগতভাবে মামলাটা দেখেছি, যে ওই সময় ওখানকার যারা কো-রেসিডেন্ট ছিলেন, তারা তাদের বাড়ির অনুষ্ঠানের জন্য নিচের বেশ কিছু পিলার কেটে দিয়েছিলেন, যেটা পরবর্তী ক্ষেত্রে, হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু প্রমোটারের দায় ছিল না। হ্যাঁ, একদম দায় ছিল না। দেবাশিস বাবু উল্লেখ করলেন কিছুদিন পরে ভোট, এই ভোটে আবারও সেই ইয়েতে দেখা যাবে যে যারা মানুষ হিসেবে ভালো, পরিচ্ছন্ন ভাবমূর্তি, তারা কিন্তু সত্যি কি ভোট পাবে? তারা তো সত্যি নেই। আমি দেখলাম যে একেবারে দ্বিপাক্ষিক হয়ে গেছে, যেটাকে বলা হয় কোন পক্ষ, এবং সমীক্ষাগুলো বুঝিয়ে দিয়েছে যে সেই অর্থে কেউ নেই পরিচ্ছন্ন পরিষ্কার ইয়েরা।
সত্যি এইটা যদি হয় তাহলে তো সত্যি আর কিছু করার নেই। দেখুন, সংসদীয় রাজনীতিতে, দলীয় রাজনীতিতে কিন্তু ওই ব্যক্তি ভালো মানুষ বা মন্দ মানুষ এইটা কিন্তু কখনো কনসিডারেশনের মধ্যে ততখানি আসে না, বিশেষ করে আইনসভাগুলোর ক্ষেত্রে, অর্থাৎ লোকসভা বিধানসভাগুলোর ক্ষেত্রে। বরঞ্চ আসে যে রাজনৈতিক দলের উনি প্রতিনিধি, সেই রাজনৈতিক দলের মতাদর্শ, সেই রাজনৈতিক দলের যে রূপরেখা, সেই টার্গেট, সেটা কিন্তু একটা কনসিডারেশনের মধ্যে আসে। কারণ যেহেতু লোকসভা বিধানসভা হচ্ছে আইনসভা, যেখানে আইন প্রণয়ন হয়েছে, ফলে ব্যক্তি মানুষটা আমরা নিশ্চয়ই চাইবো, অবশ্যই চাইবো। আমি বন্ধুবার দেবাশিস বাবু বলেছেন এবং আমি সাথে সহমত যে ব্যক্তি মানুষটা অবশ্যই খুব ভালো মানুষ, সজ্জন মানুষ হোক, কিন্তু তার থেকেও বড় কথা দলের দৃষ্টিভঙ্গি, দল কি ভাবছে, দলের কাছে প্রায়োরিটি কোনটা, মন্দির তৈরি করা নাকি এই কিছু অনুদান দেওয়া, নাকি মানুষের জন্য কর্মসংস্থান, মানুষের দৈনন্দিন যে দেবাশিস বাবু কিছু বলতে চাইছেন। আপনি যেটা বলছেন একদম ঠিক, দলের লাইনটা মানতে হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন তো কোন দলের লাইন ভালো কোন দলের লাইন খারাপ সেই জায়গাতেই আমরা বিরাগ্রস্ত। তাই জন্য সবার আগে মানুষটাকে ভালো হওয়াটা খুব জরুরি। হতে পারে অনেক সময় ভালো মানুষ থাকলে দলের অক্সিজেনের সমস্যা দল থেকে বেরিয়ে যায়, কিন্তু মানুষটা থেকে যায়। আমি বারবার জোর দিচ্ছি এটা, মানুষটা যদি ভালো হয় তাহলে হয়তো আমাদের কিছু ভালো হতে পারে, দলের লাইন যাই হোক না কেন। এটাই আমার বক্তব্য। কিন্তু দেবাশিস বাবু আমি ব্যক্তি এটা তো আমার দল অনুমোদন করে না বেশিরভাগ সময়। দলীয় লাইনে যদি আমি কথা বলি তাহলেই সেটা ইমপ্লিমেন্টেড হয়। আমি ব্যক্তি মানুষ ভাবছি ঠিক বলছেন, আমাদের তো স্টেপ বাই স্টেপ এগোতে হবে। মানে এখন হচ্ছে পুরোটা করাপ্টেড। এবার যদি কিছু ভালো মানুষ হয় তারা ওই খামচাবে না, এই চুরি ডাকাতি গুলো হয়তো করবে না তার দল চাইলেও। মানে এই জায়গাটা আমি বলার চেষ্টা করছি।